আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। টার্মিনেশনের নির্দেশের পর ব্যাকডেটে বিল সইয়ের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে সরব বিজেপি শিক্ষক সংগঠন। নবম শ্রেণীতেই বাজিমাত, এআই অ্যাপ তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির কিশোর ঋষিকেশ। রেলের জমিতে জমজমাট মন্ডলঘাট স্টেশন সবজি বাজার, স্থায়ী বাজারের দাবিতে সরব ব্যবসায়ী ও চাষিরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। পদ থেকে অব্যাহতির নির্দেশের পর ব্যাকডেটে বিল সইয়ের অভিযোগ উঠল চেয়ারম্যানের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের বিরুদ্ধে ব্যাকডেটে বিল ও সরকারি নথিতে সই করার অভিযোগ ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ডিপিএসসি দপ্তরে। অভিযোগ, রাজ্য সরকারের তরফে মনোনীত পদাধিকারীদের অব্যাহতির নির্দেশ জারি হওয়ার পরও তিনি পুরনো একাধিক বিল ও নথিতে পূর্বের তারিখ দিয়ে সই করেছিলেন। এদিন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সদস্যরা কিছু প্রশাসনিক কাজের জন্য ডিপিএসসি অফিসে গেলে বিষয়টি তাদের নজরে আসে। সংগঠনের সদস্যদের দাবি, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হলে লক্ষ্যমোহন রায় কোনো উত্তর না দিয়ে দ্রুত অফিস ছেড়ে বেরিয়ে যান। পরে ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানে থাকা মনোনীত দলীয় পদাধিকারীদের পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ জারি হয়। সেই আবহেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্যমোহন রায়। তার দাবি, পদ থেকে অব্যাহতির নির্দেশ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। আগে সই না হওয়া কিছু নথিতে শুধুমাত্র নিয়ম মেনেই সই করা হয়েছে বলে তিনি জানান। এখানে এসেছিলাম, আমাদের শিক্ষক সংগঠনের কিছু সদস্য হঠাৎই খবর পায় যে উনি অফিসে এসেছেন। আমাদের যে এখানকার চেয়ারম্যান ছিলেন, উনি অফিসে এসে ব্যাকডেটে কিছু ফাইলপত্র সই করছেন। এটা খবর পেয়ে আমাদের সংগঠনের 2-3 জন সদস্য আসে, এসে দেখেন সত্যি উনি সই করছেন এবং সঙ্গে সঙ্গে যখন ভিডিও করার চেষ্টা করে আমাদের সদস্যরা, উনি সঙ্গে সঙ্গে সই করা বন্ধ করে পালিয়ে যান। এক কথায় পালিয়েই যান। উনি আমাদের কোনো কথা শোনেননি এবং কারোর সঙ্গে কথাও বলেননি, উনি পালিয়ে গেছেন। আমাদের দাবি যে সরকার পাল্টে গেছে, এই পদটি কি সেটা আপনারা সবাই জানেন, কিভাবে তৈরি হয় সেটাও আপনারা জানেন। সুতরাং এই পদের এখন কোনো ভ্যালিডিটি নেই। তৎসত্ত্বেও যদি উনি ব্যাকডেটে এই ফাইলগুলো সই করেন, তাহলে উনি অনৈতিক কাজ করছেন এবং তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আমরা আমাদের প্রাইমারি যিনি ডিআই আছেন তার সঙ্গে পরবর্তীকালে কথা বলবো। এই অফিস আপাতত বন্ধ রাখা, যতদিন না নতুন চেয়ারম্যান নিয়োগ হচ্ছে এবং নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর্যন্ত যদি খুব এমার্জেন্সি কোনো কাজ থাকে, সেটা প্রাইমারি যিনি ডিআই আছেন তিনি করবেন। তিনি কাজ চালানোর মতন যে সময় সেইটুকু সময় উনি কাজ চালাবেন। কিন্তু অনৈতিক কোনো কাজ আরএসএসের শাখা সংগঠন এভিআরএসএম স্কুল শিক্ষা কখনো মেনে নেয়নি, নেবেও না। দাদা, কেন ডিপিএসসি চেয়ারম্যান আজকে এসেছিলেন আপনারা? আমরা এসেছিলাম মূলত হচ্ছে কি, ওই 70 জন প্রাইমারি শিক্ষক ট্রান্সফার একটা অর্ডার বের করেছিল, সেটার সম্বন্ধে জানার জন্য আসলাম যে সেটা যাতে কোনো সময় এই মুহূর্তে ছাড়া না হয়। মন্ত্রিসভা গঠন হবে আমাদের, তারপরে সেই ফাইলগুলোকে যেন যেটা উচিত অনুচিত সেটা করে নিয়ে ছাড়া হবে। সে কথাই জিজ্ঞাসা করতে এসেছি। আসার পরে আমার সঙ্গে ছিল আমার সম্পাদক বিষ্ণুতন্ত্র, আর আমাদের হচ্ছে ট্রেজারার হচ্ছে সুকান্ত দত্ত। ঠিক আছে, এসে দেখি তা বসলাম। আমরা বসার কথা কিছু বলেননি আমাদেরকে, নিজে নিয়ে বসলাম। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কী সই করছেন? বলি কিছু কাজকর্ম আছে, সেগুলো সই করছি। তার কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের মনে হয় চেয়ারম্যানদের যে আছে, চেয়ারম্যান সেটা ডিজার্ভ করে দিয়েছে। উনি তখন বললো যে না, ডিজার্ভ করেনি। সেই কথা শুনি না, বাইরে গেলাম। তারপর ফোনাফোনি করে নিয়ে সবাইকে ডাকার চেষ্টা করলাম। তারপরে এসে দেখি, যখন খুলে দেখি আমরা, তখন তো মাথা একদম আমাদের ঘুরে গেছে। কারণ এত ফাইলে এত টাকার ব্যাংকের সই করে যাচ্ছে। তদন্ত চাইছেন? অবশ্যই তদন্ত চাইছি। ঠিক আছে, কত টাকা হবে? আমার আইডিয়া তো এখানে প্রায় 5 কোটি টাকার উপরে হবে। ব্যাক ডেট বলতে কিরকম ডেট দেখলেন? 25 সালে, 24 সালে, 23 সালের ডেট। এগুলো কোনো ওয়ার্ক অর্ডার ছিল, সেগুলোরই বিল।
বলে এই বিষয়ে এই ফাইলগুলো সংরক্ষণের জন্য বা কাউকে কিছু বলেছেন আপনারা? না, আমরা চাইছিলাম যে হচ্ছে এই যে রুমটাকে সিল করার জন্য। এই আপনার যারা স্টাফ আছে তারা কোনো আমাদের সহযোগিতা করছে না, চাবি দিচ্ছে না। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে এখনো জানানো হয়নি। আপনারা কি সিসিটিভি ফুটেজ কোনো রকম যাবেন যে এগুলো দেখা? চাইছি কিন্তু আমাদের দিচ্ছে না, কোনো সাহায্যই করছে না যারা স্টাফ আছে কিনা আমাদের। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন কাউন্সিলর অম্লান মুন্সির। জলপাইগুড়ি পুরসভায় একাধিক বেনিয়ম আর দুর্নীতির অভিযোগ তুলে সোমবার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। তার অভিযোগ, বর্তমান পুর বোর্ড সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে ব্যর্থ হয়েছে পুরসভা। তার দাবি, পুরসভার কাজকর্ম নিয়ম মেনে পরিচালিত হচ্ছে না, সর্বত্র দুর্নীতির ছাপ স্পষ্ট। তিনি অভিযোগ করেন, অমৃত প্রকল্প, বিল্ডিং প্ল্যান অনুমোদন, ওয়েস্টল্যান্ড প্রমোটারদের হাতে তুলে দেওয়া, কর্মীদের পিএফ সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। পাশাপাশি একজন ব্যক্তি পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের নিয়ন্ত্রণে রেখে কার্যত পুরো ব্যবস্থাকে প্রভাবিত করছেন বলেও দাবি তাঁর। অন্যদিকে অবশ্য পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইচ্ছাকৃতভাবে বিদ্রোহী মনোভাব দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। এসডিওর কাছে গিয়েছিলাম যে জলপাইগুড়ি পৌর বোর্ড দীর্ঘদিন থেকে যেভাবে চলছে সেটা অবৈধ। আপনারা জানেন যে একজন মানুষ সমস্ত দায়ভার নিয়ে বসে আছে। প্রকৃতপক্ষে যেভাবে পৌর বোর্ড চলা দরকার, অর্থাৎ চেয়ারম্যান ইন কাউন্সিল গঠন করে পৌর বোর্ড গঠন করে, সেটা চলছে না। সুতরাং এটা অবৈধভাবে পৌর বোর্ড চলছে, এর বিরুদ্ধে এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম। এছাড়া বিগত দিনে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড যেভাবে করাপশনের একটা পাহাড় তৈরি করেছে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে, সেই বিষয়গুলোকে এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম। তার মধ্যে যেমন আপনার অমৃত প্রজেক্ট রয়েছে, সেখানে ইলিগাল ভেস্টেড ল্যান্ড যেভাবে প্রমোটারদের হাতে চলে গেছে সেই বিষয় রয়েছে। সেখানে গ্রিন সিটির কথা রয়েছে, সেখানে পিএফ করাপশনের কথা রয়েছে, সেখানে আমার পাড়া আমার সমাধানকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ অর্থ চুরি হয়ে গেছে তৃণমূলের এই পৌর বোর্ড করেছে, এবং তৃণমূলের পাড়ার যে সমস্ত ছেলেরা রয়েছে তাদেরকে অবলম্বন করে এই চুরি হয়েছে। এবং অবশ্যই বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে জলপাইগুড়ি পৌরসভার বিপুল দুর্নীতি রয়েছে। সেই দুর্নীতির সমস্ত কটা দিক আজকে এসডিও স্যারের সামনে তুলে ধরেছি, এবং এসডিও স্যারকে বলেছি যে আপনি অনুগ্রহ করে এই সমস্ত বিষয়গুলো দেখবেন। উনি আমাদেরকে বলেছেন যে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমি প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ দেখব, এবং যেখানে যেখানে যে দুর্নীতি পাই না কেন তার বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা গ্রহণ করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নবম শ্রেণীতেই বাজিমাত, এআই অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির কিশোর ঋষিকেশ। জলপাইগুড়ির নবম শ্রেণীর ছাত্র এবারে নিজের মেধা আর প্রযুক্তিগত দক্ষতায় চমকে দিল সবাইকে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র ঋষিকেশ রাউত তৈরি করেছে রাইসার জিপিটি নামে ভারতীয় এআই চ্যাট জিপিটি অ্যাপ, যার মধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিষয়টি। ছোটবেলা থেকেই প্রযুক্তি আর কোডিংয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল ঋষিকেশের। C++, জাভা, পাইথনের মতো একাধিক প্রোগ্রামিংয়ের ভাষায় দক্ষ কিশোরের স্বপ্ন ভারতের নিজস্ব এআই প্ল্যাটফর্ম তৈরি করা। ঋষিকেশের তৈরি রাইসার জিপিটি অ্যাপের মাধ্যমে ছবি এডিটিং, পড়াশোনায় সহায়তা, লেখালেখি, বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার মতো একাধিক সুবিধা মিলবে। তার লক্ষ্য, বিদেশি এআই প্ল্যাটফর্মের উপরে নির্ভরতা কমিয়ে দেশের তথ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা হোক, প্রযুক্তির দুনিয়ায় ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হোক। তবে এই বড় উদ্যোগের পথে রয়েছে আর্থিক চ্যালেঞ্জ। অ্যাপটিকে আরও উন্নত করতে প্রয়োজন উন্নত প্রযুক্তি আর অর্থের। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সহায়তার আবেদন জানায় ঋষিকেশ। ঋষিকেশের বাবা পিন্টু রাউত জলপাইগুড়ির পুরসভার ট্যাক্স কালেক্টর হিসাবে কর্মরত। ছেলের এই সাফল্যে অত্যন্ত গর্বিত তিনি। ছোট শহরের এক কিশোরের এই অসাধারণ উদ্যোগ এখন হয়ে উঠেছে অনেক তরুণের কাছেই অনুপ্রেরণা। মেড ইন ইন্ডিয়া প্রযুক্তির স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ঋষিকেশ দেখিয়ে দিল, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে বয়স কোনো বাধা নয়। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। জেলা স্কুল। হ্যাঁ, জেলা স্কুল। তুমি একটা শর্ট শো কেন বানিয়েছো আর কি সুবিধা, এটা একটু বলো।
আমি বানিয়েছি এআই চ্যাটবট। তুমি ওই এআইয়ের সাথে কথা বলতে পারো। রাইজার জিপিটির নাম। তুমি কোনো প্রবলেম হইলে, কোনো কোশ্চেন হইলে, কোনো কিছু হইলে তুমি ওখান থেকে জানতে পারো। আর হইলো তুমি কোডিংও করতে পারো, কোডিংয়ে হেল্প করবে। ইমেজ ট্রান্সফার করতে পারো, ইমেজটাকে তুমি ভালো বানাতে পারো মানে প্রম্পট দিয়ে। তারপরে হইলো এইটা কোনো পারমিশন নিচ্ছে না, পারমিশন তোমার উপরে। ওইটা এন্ড টু এন্ড এনক্রিপশন আছে, তাই কোনো তোমার সিকিউরিটিতে অসুবিধা নেই, 100% সিকিউরিটি আছে। আর ডাটা লসের কোনো চিন্তা নেই, কারণ ইন্ডিয়ার ভিতরে থাকবে। মানে এই তোমার অ্যাপের মাধ্যমে যারা এখন বর্তমান যেটা চালু আছে সেটার জন্য তো পারমিশন দরকার, বিভিন্ন তথ্য অন্য জায়গায় চলে যায়, সেটা এই তোমার বানানো এই এআই অ্যাপে কি সেটা কি লাগবে না? যেরকম এখন পারমিশন ওরা নিচ্ছে, যেরকম ইমেজ পারমিশন, তোমার কন্ট্যাক্ট পারমিশন, এগুলো কিছু নিচ্ছি না। নেওয়ার আগেই ওখানে মানে তুমি যদি ইমেজ আপলোড করতে চাও তখন দিতে হবে, কিন্তু তাও তোমার লিমিটেডের জন্য। লিমিটেড মানে হইলো 2 রকম অপশন থাকে। একটা হলো অ্যালাউ ফর অল টাইম, একটা অপশন থাকে কি অ্যালাউ ফর দিস, মানে খালি একটা ইমেজের জন্য তুমি দিচ্ছ নাকি তুমি মানে সব একদম দিয়েই দিলাম। তো তুমি ওইটা করতে পারো, তো তোমার এখানে আরও সিকিউর হয়ে যাচ্ছে। এটা কে শিখিয়েছে তোমাকে এই কাজ? এই কাজটা এমনি তো কেউ শিখিয়ে করতে করতে দেখতে দেখতে ইউটিউবে এগুলাতে অভিজ্ঞতা হয়ে গেছে। এতে সাধারণ মানুষের সুবিধা হবে, দেশের অনেক হবে। আর আগামী কি লক্ষ্য রয়েছে? আগামী লক্ষ্য রয়েছে কি চ্যাট জিপিটিকে মানে চ্যাট জিপিটির মতন, গ্রকের মতন একদম হাই লেভেলে যাওয়া আর দেশটাকে প্রেজেন্ট করা। আসলে এই ব্যাপারে সত্যি বলতে আমার কোনো নিজস্ব কোনো নলেজ নেই, কম্পিউটারে আমার কোনো নলেজ নেই। ওর মুখেই যতটুকুন শোনা, এটাই শোনা কি যে বাইরের থেকে যে চ্যাট জিপিটি আমরা ওর বক্তব্য, এটা কিন্তু আমার বক্তব্য না, শোনা। তো বাইরের দেশের যেই চ্যাট জিপিটিগুলো প্রত্যেকে ব্যবহার করে, আমরাও করি, অনেকেই করে থাকেন। তো সেটা হচ্ছে যে কোনো অ্যাপ নেওয়ার সময় আমরা দেখেছি তার অ্যালাউ চাই, আর অ্যালাউ হলো যে আমাদের টোটাল ডাটা চলে যায়। এই ডাটা যাওয়াতে এই জিনিসে আমার ছেলের খুব আপত্তি ছিল যে আমি এমন কিছু বানাবো যেটা আমার যাতে আমার দেশের ভালো হয় এবং ডাটা যেন বাইরে না যায়। এই সেকেন্ড হচ্ছে যে ওর চ্যাট জিপিটির নাম হচ্ছে রাইজার জিপিটি, হোস্ট হচ্ছে ঋষিকেশ রাউত। এবার ও আরও অনেক কিছু করতে চাইছে মোটের উপর ফ্যাসিলিটি, যে টাকা পয়সা এবং প্রচুর। ওর আমাকে যা গল্প করেছে তাতে বোঝা গেছে যে যদি কোটি কোটি টাকার মেশিন ওর কাছে দেওয়া যায়, বড় একটা মেশিনের ঘরে, আমাকে গল্প যা করেছে, বড় মেশিন যদি দেওয়া যায় তাহলে অনেক কিছু অনেক ডেভেলপ করতে পারবে। ওর মাথায় অনেক রকমের কথা চলে, আমি সেটা পারছি না অ্যাফোর্ড করতে। অনেক কষ্টে একটা পিসি কিনে দিয়েছি, কিন্তু ওকে আমি 3 বছর আগের থেকে মোবাইল দিয়ে রেখেছি। আমাকে অনেকেই সাজেস্ট করেছে তোমার ছেলের মধ্যে একটা অন্যরকম বিষয় আছে, কোডিং ভালো পারে, এবং ও আমার ভিডিও ছিল এর মধ্যে, আমি সব সরিয়ে দিয়েছি। আমি ম্যাথমেটিক করাই ওর জন্য, ও আমার ভিডিও এডিট করতো, ও আবার ভিডিও এডিটারও। এই যে চ্যাট জিপিটি বা অন্য যেটা বললেন আপনি, সেটা এই বয়সে কি সম্ভব মনে হয় ওর এই সামান্য বয়সে? শোনেন, আমার মতে বয়স কোনো মাইনে রাখে না, যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে। তো বয়স কোনো ফ্যাক্ট না। আর যে কারোর মাথায় যে কোনো সময়, কারণ আমরা সব্যসাচীর গল্প শুনেছি, উনি 10 রকমভাবে অঙ্ক করতেন, উনি বিভিন্ন মানে কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করেছিলেন। তা কার মাথায় কখন কী আছে এটা কিন্তু বলা সম্ভব না। অনেকে বয়স পেরিয়ে যায়, যেমন আমার এত বয়স হয়েছে আমি কি শিখতে পেলাম, আমরা তো শিক্ষার জ্ঞান আমাদের মধ্যে ততটুকু আসেনি। কিন্তু কারোর মধ্যে এমন আছে যারা খুব কম সময়ের মধ্যে অনেক উন্নতি লাভ। অমিত বণিকের রিপোর্ট। ডুয়ার্সে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনা সামনে এলো। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোড়াঘাট সংলগ্ন হিন্দি কলেজের সামনে দ্রুত গতির বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় 2 যুবকের। পুলিশ আর স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম রিভার্স টিগ্গা, বয়স 15, এবং অভয় কর্ণ, বয়স 19। দুজনেই গয়েরকাটার লোদর লাইনের বাসিন্দা। জানা গিয়েছে, রাত্রিবেলায় বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। দুর্ঘটনাস্থলে গুরুতর জখম হন দুজনে। দ্রুত তাদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পরিবারের কান্নায় রীতিমতো শোকস্তব্ধ গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
वहाँ पे? वहाँ से तो हुआ है, हम लोग हल्दीबाड़ी मार्केट से भीतर से हम लोग निकल रहा था, ठीक है। तो वहाँ पर देख रहा कि गाड़ी पूरा भीड़ है, ठीक है। तो हम लोग टोटो वाला मिल के वहाँ पर रुक गया। ऑफिसर बोला कि सर जे तनी हमको बानाट पहुँचा दीजिए। तो हम लोग हेल्प कर दिए। तो दोनों का देहांत हो गया? हाँ। एक भी जिंदा नहीं है? नहीं। मतलब कैसे हुआ, कुछ पता चला? तो हम लोग हम बोल नहीं सकेंगे। बाइक पे हुआ? वहाँ पर एक हम देखे, एक बाइक देखे थे। कहाँ नाम पता हमको मालूम नहीं है। इन लोगों का घर वालों को मतलब कुछ भी नहीं, ये हम बोल नहीं सक रहे। अब घर है, घर का। अब रास्ते से आ रहे हैं, उस टाइम आपको नजर में आया ये था? अभी तक कहाँ लेकर आए? अभी हम लोग बानार अस्पताल पुलिस आया, पुलिस साथ में एक जन। कितने आदमी का डेड हो? 2 आदमी का। दोनों ही तो बच्चे हैं ना? हाँ, दोनों। एक तो सोचिए दोनों बच्चे हैं। उसका उम्र कितना है दोनों का? कितना उम्र होगा? 16-17। अभी तो होगा 22-23। फिलहाल किसी का नाम परिचय कुछ? ये हमको मालूम अभी नहीं। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে মানবিকতার দৃষ্টান্ত, থ্যালাসেমিয়া আক্রান্ত তরুণের পাশে দাঁড়ালেন দিবাকর পণ্ডিত। জলপাইগুড়িতে মানবিকতার উজ্জ্বল নজির গড়লেন আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির বাসিন্দা দিবাকর পণ্ডিত। সোমবার তিনি জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে 18 বছরের বয়সী থ্যালাসেমিয়া আক্রান্ত তরুণের জন্য এ নেগেটিভ গ্রুপের রক্তদান করলেন। জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের বাসিন্দা সুভাষ দাসের ছেলে মাত্র 6 মাস বয়স থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বর্তমানে তার বয়স 18 বছর। তাকে সুস্থ রাখতে প্রতি 3 মাস অন্তর রক্ত দিতে হয়। বিরল এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন মেটাতে দীর্ঘদিন ধরে উদ্যোগ নিয়ে আসছেন নেগেটিভ গ্রুপ দিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান পম্পা সূত্রধর। তাঁরই উদ্যোগে এদিন ডোনার দিবাকর পণ্ডিতের সঙ্গে রোগীর পরিবারের যোগাযোগ সম্ভব হয়। অন্যদিকে রক্তদাতা দিবাকর পণ্ডিত জানান, খবর পাওয়ার পরেই তিনি কামাখ্যাগুড়ি থেকে জলপাইগুড়িতে ছুটে আসেন। এদিন পম্পা সূত্রধর সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে বলেন, বিয়ের আগে অন্তত HIV আর থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া উচিত। তার মতে সচেতনতা বাড়লে ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগ থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে। এই বাচ্চাটির থ্যালাসেমিয়া আক্রান্ত, তো সেই খবর পেয়েই কামাখ্যাগুড়ি থেকে জলপাইগুড়ি এসেছে। এর আগেও আপনার প্রথম যখন লেগেছিল তখনও খবর পেয়ে আমি কামাখ্যাগুড়ি থেকে সুদীপ্ত দত্ত নাম ছিল যে দাদা এসেছিল, ওই দাদা কামাখ্যাগুড়ি থেকে এখানে জলপাইগুড়ি এসে ব্লাড দিয়েছিল। আর আজকে আমি এসেছি, আমার এটা 14তম ডোনেট করা আর কি। এর আগেও আমি 2023-এ শিলিগুড়িতে জলপাইগুড়ির পেশেন্ট কী নাম ছিল সেটা জায়গায় ভুলে গেছি, ডেলিভারি পেশেন্ট ছিল, তার জন্য জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে গিয়েও ব্লাড দিয়েছি। মানে উত্তরবঙ্গে মোটামুটি অনেকগুলো ব্লাড ব্যাঙ্কে গিয়ে আমি ব্লাড দিয়েছি। যেহেতু নেগেটিভ ব্লাড সেহেতু খুব রেয়ার, সেজন্য গিয়ে। এখন পর্যন্ত কত দিয়েছেন? এটা আমার 14তম ব্লাড ডোনেট। কেমন লাগে? সেটা অবশ্যই ভালো লাগে মানুষকে সেই প্রয়োজনে দিতে পেরে, কিন্তু মানুষের প্রতি সেটাই বার্তা রাখবো যে আমরা যেরকম দেই সেরকম মানুষকেও এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি আর কি। কে ভর্তি আপনার? আমার ছেলে ভর্তি। কি সমস্যা? থ্যালাসেমিয়া, ছোটো থেকে থ্যালাসেমিয়া, 6 মাস বয়স তখন থেকে থ্যালাসেমিয়া। এখন কত বছর বয়স? এখন 18 হয়েছে। রক্তের প্রয়োজন? রক্তের প্রয়োজন। কি গ্রুপ? এ নেগেটিভ ব্লাড। এবার কীভাবে পেলেন রক্ত? এবারে দিদি আমাকে পম্পাদি সহযোগিতা করছে, কিন্তু এর আগেও আমাকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে পম্পাদির জন্য আমার ছেলেটা এখন অব্দি ঠিকই আছে, এবং এই দাদা ভাইরা এসে দিয়ে যায় দূরের থেকে। এভাবেই চলছে আমার। কতদিন পর রক্তের প্রয়োজন হয়? আপনার 3 মাস। এটা তো একটা সমস্যাও পান আপনি রক্ত, তারপর খুবই সমস্যা হয়, কিন্তু দিদি চেষ্টা করে আমাকে জোগাড় করে দেয়। খুব সমস্যা হয়, খুবই সমস্যা হয়, কিন্তু দিদি চেষ্টা করে, যেভাবে হোক চেষ্টা করে আমাকে একটা হোক দুটা হোক ডোনার আমাকে ব্যবস্থা করে দেয়। কি বলবেন দিদিকে এর জন্য? দিদিকে তো এটা অসংখ্য ধন্যবাদ। দিদিকে আর কি বলার কিছু নেই আমার। দিদিটা আমার মার মতন হয়ে গেছে। দিদির জন্য আমার ছেলেটা বেঁচে আছে।
আপনার ডাকে? আজকে আমাদের কাছে পেশেন্ট ছিল সুখদেব দাস। তা ওর বয়স এখন 18 বছর। তো আমি ওনাকে মানে 5-6 বছর হয়ে গেল কন্টিনিউয়াসলি দাদা যখনই ব্লাড লাগে আমাকে ফোন করছে, আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আমাকে প্রায় 2-3 সপ্তাহ হলো আমরা খুঁজে দুজন ডোনার পেয়েছি, যেহেতু ওর হিমোগ্লোবিন লেভেল 5.1 এরকম রয়েছে। তো সেখান থেকে আমরা জানি যে 2টো ব্লাড লাগবে, আমরা 2জন ডোনারকে নিয়ে এসেছি। আজকে দিবাকর পণ্ডিত এসছে কামাখ্যাগুড়ি থেকে, যে আমরা দুজন মিলে আমাদের নেগেটিভ ব্লাড গ্রুপটা চালাই। আর আমাদের রূপম ভাই এসছেন শিলিগুড়ি থেকে। তো সেও একজন মানে গৃহশিক্ষক, তার অনেক স্টুডেন্টও আছে, সে নিয়মিত রক্তদান করেন এবং তার স্টুডেন্টদেরকে ক্যাম্পও করা। খুব ভালো লাগছে যে এরকম থ্যালাসেমিয়া পেশেন্ট আজকে যেতে থ্যালাসেমিয়া মাস চলছে এটা, তো আমি বলবো প্রত্যেককে থ্যালাসেমিয়া যেই হারে বাড়ছে, তো আমরা যদি এইভাবে পেশেন্টদের পাশে না থাকি, বাচ্চাদের পাশে না থাকি, তাহলে খুব একটা বড় রক্ত সংকট চলছে, খুব আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। রেলের জমিতে জমজমাট মণ্ডল ঘাট স্টেশন সবজি বাজার। স্থায়ী বাজারের দাবিতে সরব ব্যবসায়ী ও চাষিরা। মণ্ডলঘাট স্টেশন সংলগ্ন সবজি বাজারে প্রতিদিনই ভোর থেকে শুরু হয় কেনাবেচার ব্যস্ততা। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূর দূরান্ত থেকেও ক্রেতা ও বিক্রেতারা এই বাজারে এসে রুজি রোজগার করছেন। এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি কাঁচামালের কেন্দ্র হিসেবে পরিচিত এই বাজার থেকে বিভিন্ন বাজারে প্রতিদিন রপ্তানি হচ্ছে তাজা শাকসবজি ও কৃষিজ পণ্য। স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডলঘাট স্টেশন বাজারে উৎপাদিত কাঁচামাল জেলার বিভিন্ন বাজারের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বাজারেও পাঠানো হয়। ফলে এই বাজারকে ঘিরে বহু চাষি, ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন কর্মীর জীবিকা নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ী ও চাষিরা। বর্তমানে বাজারটি ভারতীয় রেলের জমিতে বসছে। ফলে যে কোনো সময় রেল কর্তৃপক্ষ লাইনের সম্প্রসারণ বা অন্য কোনো প্রকল্পের কাজ শুরু করলে বাজার উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভবিষ্যতে চরম সমস্যায় পড়তে পারেন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার অসংখ্য কৃষক। এই পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও চাষিদের দাবি, স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় একটি স্থায়ী সবজি বাজার গড়ে তোলা হোক। তাদের মতে, স্থায়ী বাজার তৈরি হলে ব্যবসা আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং বিস্তীর্ণ এলাকার কৃষকেরাও উপকৃত হবেন। পাশাপাশি বাজারের পরিকাঠামো উন্নত হলে এলাকার অর্থনৈতিক ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। এই যে কোথায় এসেছেন? আমাদের মন্ডল স্টেশন বাজারে। হ্যাঁ, সবজি নেন? হ্যাঁ, সবজি কেমন হয় বাজারটা? বাজারটা মোটামুটি আমাদের এখানে তো আজকে আনা হলো 30-32 বছর ধরে বাজার এখানে। আচ্ছা আচ্ছা। আমাদের একটু সুবিধা হয়েছে, রেলের উপরে বাজারটা করা ঠিক না। আচ্ছা আচ্ছা। আমাদের সাইডে যদি কোনো রকম জায়গা পাই, আচ্ছা আচ্ছা, রেল থেকে যদি কোনো রকম সাহায্য করে যদি আমাদের জায়গা করে দেয়, বাজারটা নিয়ে যায়, তাহলে আমরা খুশি। মানে রেলের পাশে বাজারটা তো অস্থায়ী বাজার, তাই না? এটা তো এইভাবে চিরদিন ব্যবসা করা যায় না। পার্শ্ববর্তী এলাকায় যদি জায়গা হতো ভালো হতো, তাই বলছেন তো? পাশে জায়গা, পাশে কি জায়গা রয়েছে? কার জায়গা রয়েছে? রেলেরই জায়গা। রেলের জায়গা রয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই বিষয়টা কি রেল ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যে আমরা পাশে বাজার করে দিলে ভালো, এরকম বলেছেন বা লিখিত জানানো হয়েছে? আমাদের সেরকম কোনো লোক এখানে আসে না। আসে না? সেরকম লোক যদি আসতো তাহলে আমরা অনেকদিন আগে মানে এরকম একটা সুযোগ সুবিধা পেলে ভালো হয়, পাশে একটা বাজার হলে আপনাদের ভালো হয়, তাই বলছেন তো? আচ্ছা আচ্ছা। বলছিলাম এই বাজারটা কতক্ষণ চলে মূলত? মোটামুটি সকাল 5টা থেকে 9টা অবধি। 9টা অবধি চলে না? মালামাল বিক্রি হয়, শুধু খুচরো বিক্রি হয় না বা না পাইকারি বিক্রি হয় না খুচরো বিক্রি হয়? পাইকারি বিক্রি হয়, সব পাইকারি বিক্রি হয় না? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সোমবার জলপাইগুড়ি শহরের ব্যস্ততম ডিবিসি রোডে একটি হৃদয়স্পর্শী দৃশ্য নজরে পড়ে পথ চলতি মানুষের। ভিড়ের মধ্যেই হাত ধরে এগিয়ে চলেছেন 3 বন্ধু। 3 জনেই বিশেষ চাহিদা সম্পন্ন এবং দৃষ্টিহীন। প্রতিকূলতার মধ্যেও জীবনের লড়াই থামিয়ে দেয়নি তাদের। হলদিবাড়ি ও সংলগ্ন এলাকার বাসিন্দা এই 3 যুবক এক সময় সেলসের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নিজেদের পরিশ্রমে সংসার চালানোর চেষ্টা করতেন, কিন্তু বর্তমানে সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা পড়েছেন চরম আর্থিক সংকটে। উপার্জনের পথ বন্ধ হলেও প্রতিদিনের জীবনের প্রয়োজন থেমে নেই। এই কঠিন পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা শহরের পথে নেমেছেন মানুষের সাহায্যের আশায়। একে অপরের হাত ধরে ধীরে ধীরে এগিয়ে চলা এই 3 বন্ধুর সংগ্রাম যেন সমাজের কাছে এক নীরব বার্তা বহন করছে। আমাদের তো 3 জনের 3 জায়গায়। আচ্ছা, এই একসঙ্গে ঘুরছো তোমরা?
হ্যাঁ 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 একসঙ্গে ঘুরে বেড়াই। কবে থেকে এভাবে ঘুরছো তোমরা তিনজনই? আমাদের বেশি দিন না, আমরা ওই আজকেই ঘুরে বেড়াচ্ছি, কারণ কি আমরা একটা অলরেডি সেলসের কাজ করতাম তো, আচ্ছা, তো সেখান থেকে বর্তমানে আমরা এখন ইয়েটা পাচ্ছি না প্রোডাক্টগুলো, তো ওই প্রোডাক্টটা পেলে আমাদের সেলস আবার চালু হয়ে যাবে। তোমার তিনজনই চোখে দেখতে পাও না? না টোটালি একদম? হ্যাঁ। কিছু দেখতে পাও না? না। তোমাদের বাড়ি কোন কোন জায়গায় তোমাদের? আমাদের হলদিবাড়ির সাইডে। আচ্ছা, এই তিনজনে একত্রে মানে এক জায়গায় হওয়া কিভাবে? তিনজনে আমরা ফোনে যোগাযোগ করে একসাথে হই। ফোন কিভাবে পাবো? ফোন আমাদের এই যে টাচ এগুলো ফোন আছে না, কিপ্যাড ফোনগুলো, আচ্ছা আচ্ছা, এই কিপ্যাড ফোনগুলো দিই। তুমি কথা বলো। কখন হ্যাঁ। থেকে শুরু করে এই যাত্রা তোমাদের? আমাদের এগুলো ঠিক নেই। আচ্ছা, সারাদিন? হ্যাঁ সারাদিনে, কিছুক্ষণ পরে ফিরে যাবো। আচ্ছা, এইগুলো কি রোজ দিন এভাবে করো নাকি? না না, আমরা তো ওই যে ধূপকাঠি সেল করি তো, আচ্ছা আচ্ছা, তো বর্তমানে এখন আমাদের ধূপকাঠিটা নাই, আচ্ছা এমনি ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তাদের মানুষ সাহায্য করছে? হ্যাঁ কিছু কিছু তো হয়। মানে যেদিন তোমাদের কাজ থাকে না সেদিন এইভাবেই সাহায্য করে মানুষের নাও, তাই তো? হ্যাঁ ওটা হঠাৎ যখন আমাদের সিচুয়েশনটা একটু ডাউন হয়ে যায় আচ্ছা, চলার জন্য। দেখুন আমাদের তো বেশিরভাগ হচ্ছে যাতায়াত করতে গেলে একটা খরচা থাকেই, একদম একদম। শুধু সরকারি বাসেই আমাদের যাতায়াতটা যা একটু কম আছে, আর সরকারি বাস তো রুটে তো অ্যাভেলেবেল না, আচ্ছা আচ্ছা, এই জন্যই। সেই জন্য একটা খরচাও লাগে নাকি? হ্যাঁ এই খরচার জন্যই আর কি। এমনি বাড়িতে কে কে রয়েছে তোমাদের? বাড়িতে তো আমাদের বাবা মা ভাই বোন সবাই আছে, আর তার মধ্যে হচ্ছে বিগত কয়েক বছর ধরে মানে হ্যান্ডিক্যাপদের যে ভাতা, সেই ভাতার বৃদ্ধির তো কোনো সরকার আজ পর্যন্ত চিন্তা ভাবনাও করে নাই। এবং আমাদের যেটা মেন, দেখুন প্রত্যেকটা দপ্তরের এক একটা করে বোর্ড থাকে, যেমন পরিবহনের জন্য, জলের জন্য, বিদ্যুতের জন্য। তো সেরকম কিন্তু আমাদের ভারতবর্ষে স্বাধীনতা হওয়ার এই ইতিহাসে আমরা প্রথম দেখছি যে হ্যান্ডিক্যাপদেরকে নিয়ে, অর্থাৎ বিশ্ব প্রতিবন্ধী দিবস ৩রা ডিসেম্বরে যে উদযাপন হয়, এটা কিন্তু হ্যান্ডিক্যাপদেরকে নিয়ে অ্যাকচুয়ালি ব্যবসা শুরু করে দিয়েছে ভারতীয় সরকার। সে যে কোনো সরকারি হোক না কেন, বিজেপি হোক, টিএমসি হোক বা যে কোনো হোক, কেন্দ্র রাজ্য দুজন মিলেই কিন্তু প্রতিবন্ধীদের সেরকমভাবে কোনো বেনিফিট দিচ্ছে না। নাম্বার ওয়ান, এখনো পর্যন্ত আমাদের কোনো একটা স্পেশালভাবে মন্ত্রী বা কোনো বোর্ড গঠন করেনি। এটা আমাদের সারা ভারতবর্ষের প্রতিবন্ধীদের একটা আবদার, যেন আমাদের জন্য একটা বোর্ড গঠন করে অবিলম্বে, এবং আমাদের যে কর্মক্ষেত্র সেগুলো যেন ব্যবস্থা করে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এই পৃথিবীকে নানা বর্ণ দিয়ে সাজিয়ে রেখেছে প্রকৃতি। প্রতি বছর বৈচিত্র্যপূর্ণ বাংলায় বসন্ত থেকে গ্রীষ্মকাল ফুটে থাকে কৃষ্ণচূড়া, অমলতাস, জারুলের মতো অপূর্ব বর্ণময় সব ফুল। বৈশাখের দিনে জারুল ফুলে রঙিন হয়ে উঠেছে ডুয়ার্সের জাতীয় সড়কের দুই ধারের প্রকৃতি। বেগুনি আভায় মোড়া জারুল ফুল যেন নতুন সাজে সাজিয়ে তুলেছে গোটা রাস্তাকে। জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় এই অপূর্ব দৃশ্য চোখে পড়তেই থমকে দাঁড়াচ্ছেন অনেকেই। অনেকে আবার মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখছেন প্রকৃতির এই অপার সৌন্দর্য। আবার কেউ উপভোগ করছেন ডুয়ার্সের মন ভোলানো পরিবেশ। গ্রীষ্মের এই সময়ে ফুটে থাকা জারুল ফুল রাস্তার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। সবুজের মাঝে বেগুনি ফুলের শাড়ি পথ চলতি মানুষের মন ভরিয়ে দিচ্ছে। স্থানীয়দের কথায় প্রতি বছরই এই সময় ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জারুল ফুল ফোটে, তবে এবারের দৃশ্য যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। টার্মিনেশনের নির্দেশের পর ব্যাকডেটে বিল সইয়ের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে সরব বিজেপি শিক্ষক সংগঠন। নবম শ্রেণীতেই বাজিমাত,
এআই অ্যাপ তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির কিশোর ঋষিকেশ। রেলের জমিতে জমজমাট মণ্ডলঘাট স্টেশন সবজি বাজার, স্থায়ী বাজারের দাবিতে সরব ব্যবসায়ী ও চাষিরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।